সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের প্রতি শুভাশিস থাকলো। তোমরা এর আগে আমার 3টা ক্লাস দেখেছো, আজ নিয়ে আমার 4র্থ ক্লাস। গত ক্লাসে আসলে আমি তাপগতিবিদ্যা প্রথম সূত্র কমপ্লিট করবো এরকম ভাবছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো আজকে তাপগতিবিদ্যা প্রথম সূত্রে কিছু গাণিতিক সমস্যার সমাধান এবং ক্লজেসের সূত্রের যে 3টি ফ্যাক্টর আমরা দেখেছি, ওই 3টি ফ্যাক্টর ধনাত্মক ঋণাত্মক কীভাবে হয় তার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো তোমরা ক্লজের সূত্রে দেখেছো যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে 3টা ফ্যাক্টরের মধ্যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, ডিকিউটা হলো সরবরাহকৃত তাপ, সিস্টেমে সরবরাহকৃত তাপ, আর ডিইউ হলো অন্তঃ শক্তির পরিবর্তন এবং ডিডাব্লিউটা হলো বাহ্যিক কাজ। তো কোনো সিস্টেম যদি নিজে কোনো পরিবেশ থেকে অর্থাৎ তার পরিপার্শ্ব থেকে তাপ গ্রহণ করে, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, সেক্ষেত্রে তাকে ধনাত্মক হিসেবে বিবেচনা করা হয়। এবং যদি কোনো সিস্টেম আস্তে আস্তে তাপ বাইরে ছেড়ে দেয় বা বর্জন করে, তাহলে তাকে ঋণাত্মক হিসেবে ধরা হয়। একই নিয়মে সিস্টেম যখন তাপশক্তি গ্রহণ করে, তখন সেই তাপশক্তির কারণে তার অন্তঃশক্তি বৃদ্ধি পায়। ফলে এই অন্তঃশক্তি বৃদ্ধির বিষয়টাকে আমরা ধনাত্মক হিসেবে ধরবো। আবার যদি সে তাপ বর্জন করে, তার অন্তঃশক্তি হ্রাস পেতে থাকবে, ফলে এই বিষয়টিকে আমরা ঋণাত্মক হিসেবে দেখব। একই নিয়মে যখন কোনো সিস্টেম পরিবেশের উপরে বা পরিপার্শ্বের উপরে কাজ সম্পাদন করে, তখন সেই কাজটাকে আমরা ধনাত্মক হিসাবে দেখব, এবং যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে, তখন ওই কাজটাকে আমরা ঋণাত্মক হিসাবে দেখব। তো আমরা এক নজরে ছক আকারে একটু বোর্ডে দেখাবার চেষ্টা করি। দেখো, ধরো এইভাবে যদি দেখি আমরা, ডিকিউ ডিইউ ডিডাব্লিউ, তো কখন ধনাত্মক হবে? শোষিত তাপ অথবা সরবরাহ, সিস্টেমে তাপ সরবরাহ করলে এটাকে ধনাত্মক হিসাবে দেখানো হয়, ধনাত্মক। অপরদিকে বর্জিত অথবা সিস্টেম তাপ হারালে, এই অংশটাকে আমরা ঋণাত্মক হিসাবে দেখব, আবার বলছি, কোনো সিস্টেম যখন তাপ শোষণ করে অথবা সিস্টেমের বাইরে থেকে তাপ সরবরাহ করা হয়, তখন ধনাত্মক ধরা হয়। এবং যখন সিস্টেম তাপ বর্জন করে অথবা সিস্টেম যখন তাপ হারায়, সিস্টেম থেকে যখন পরিবেশে তাপ সরবরাহ পায়, তখন তাকে আমরা ঋণাত্মক ধরব। আর ঠিক যখন অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, তখন অভ্যন্তরীণ শক্তিকে ধনাত্মক ধরব, এবং অন্তঃস্থ শক্তি হ্রাস পেলে অন্তঃস্থ শক্তিকে ঋণাত্মক ধরব। এটা মাইনাস আর এটা প্লাস। আর একই নিয়মে সিস্টেম যখন পরিবেশের উপর কাজ করে, তখন তাকে ধনাত্মক ধরব। আর পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে, সিস্টেমের উপর কাজ করলে তাকে ঋণাত্মক ধরব। আমরা এই ধনাত্মক ঋণাত্মকের বিষয়টা আমরা এজন্য লিখছি যে আমাদের অঙ্কের ক্ষেত্রে যদি দেখি যে ডিকিউ শোষণ করছে না বর্জন করছে, ডিইউ হ্রাস পেলো বৃদ্ধি পেলো, ডিডাব্লিউ পরিবেশ কাজ করলো নাকি সিস্টেম কাজ করলো, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে আমরা ম্যাথেও ধনাত্মক অথবা ঋণাত্মক চিহ্নগুলো ব্যবহার করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপরে দুটো অঙ্ক লিখে তার সমাধান করার চেষ্টা করি, তাহলে মোটামুটি গাণিতিকভাবে তোমরা সূত্রটা পারবে বলে আমি বিশ্বাস করি। আসো, এটা একটু নোট নিয়ে নাও। আমরা একটা প্রশ্ন লেখার চেষ্টা করি।
শিক্ষার্থী একটু নোট নাও এই অংশটা, আমি 1-2 মিনিট দেরি করছি। উপর থেকে আস্তে আস্তে লিখে আসি। ম্যাথ 1 গ্যাসপূর্ণ একটি আবদ্ধ সিলিন্ডারে গ্যাস পূর্ণ একটি আবদ্ধ সিলিন্ডারে 30 ডিগ্রি তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সবটা মুছে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 × 10⁻², 5 × 10⁻² প্যাসকেল চাপে আবদ্ধ সিলিন্ডারে এত চাপে আয়তন 0.20 মিটার কিউব পাওয়া গেল। চাপ স্থির রেখে যদি ধীরে ধীরে 800 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়, এবং এতে 1200 জুল কাজ সম্পাদিত হলে এতে 1200 জুল কাজ সম্পাদিত হয়। গ্যাসটির চূড়ান্ত আয়তন কত? এতে অন্তঃস্থ শক্তি কি পরিবর্তন হবে? প্রিয় শিক্ষার্থী, আবার একটু দেখে নাও। একটি গ্যাসপূর্ণ আবদ্ধ সিলিন্ডারে 30 ডিগ্রি তাপমাত্রায় 5 × 10⁻² প্যাসকেল চাপে আয়তন 0.20 মিটার কিউব পাওয়া গেল। চাপ স্থির রেখে ধীরে ধীরে যদি 800 জুল তাপশক্তি সরবরাহ করা হয়, ফলে এতে 1200 জুল কাজ সম্পাদিত হয়। গ্যাসটির চূড়ান্ত আয়তন কত? এতে অন্তঃস্থ শক্তি কি পরিবর্তন হলো? তো আমরা যদি দেওয়া আছে কি অংশ, সেই অংশটুকু লিখে নিই, তাহলে আমাদের হাতে প্রথমে তাপমাত্রা T = 30 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 303 কেলভিন। উদ্দীপক দেখে বোঝা যাচ্ছে এখানে তাপমাত্রা খুব একটা নিয়ামক না। চাপ পাওয়া যাচ্ছে P = 5 × 10⁻² প্যাসকেল। আয়তন পাওয়া যাচ্ছে V = 0.20 মিটার কিউব। দেখো আয়তন এত, গ্যাসটির চূড়ান্ত আয়তন কত? তো চূড়ান্ত আয়তন বোঝাই যাচ্ছে আয়তন দুটা হবে। তাহলে প্রথম যেটা দেওয়া আছে এটাকে আমরা V1 ধরি, আর চূড়ান্ত আয়তন V2 = what আমরা বের করব। আর এখানে চাপ স্থির রেখে ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করা হয়। দেখো তো এটা সরবরাহকৃত তাপমাত্রা BQ। আমরা বলছি সিস্টেমে যখন তাপ সরবরাহ করা হয় তখন সেটা পজিটিভ বিবেচনা করা হয়, কাজেই 800 জুল সরবরাহ করা হলে 1200 জুল কাজ সম্পাদিত। এতে সিস্টেমে তাপশক্তি সিস্টেমে 1200 জুল কাজ সম্পাদিত হয়েছে, তাহলে এখানে সিস্টেম নিজে কাজ করছে। তাহলে DW = +1200 জুল বলা হচ্ছে। গ্যাসটির চূড়ান্ত আয়তন বের করবো, আর অন্তঃস্থ শক্তি কি পরিবর্তন হবে? তাহলে DU = what? অন্তঃস্থ শক্তি DU = what? তো আমরা
প্রথমে তাপগতিবিদ্যার সূত্র যদি ইউজ করি তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ সহজেই পাই। তাহলে আমরা প্রথমে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ এই অংশ থেকে, সুতরাং ডিইউ ইকুয়াল টু ডিকিউ মাইনাস ডিডাব্লিউ, দ্যাট ইজ ডিকিউ পাচ্ছি আমরা 800 মাইনাস ডিডাব্লিউ 1200 ইকুয়াল টু মাইনাস 400 জুল। দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি 400 জুল। তো এখানে তোমাদের কাছে চাওয়া হচ্ছে যে অন্তঃস্থ শক্তির কী পরিবর্তন হবে, কী পরিবর্তন, যেহেতু মাইনাস আসছে আমরা আগেই বলছি মাইনাস মানে হ্রাস পাওয়া, তাহলে অন্তঃস্থ শক্তি অর্থাৎ অন্তঃস্থ শক্তি 400 জুল হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থী, প্রথম এই অংশটা শেষ হলো। আর চূড়ান্ত আয়তন কত? তো চূড়ান্ত আয়তন আমরা V2 বের করব। তাহলে আদি আয়তনের সাথে কতটুকু আয়তন বর্ধিত হলো এই অংশটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আদি আয়তনের সাথে বর্ধিত আয়তন যোগ করলে আমরা স্বাভাবিকভাবেই V2টা পেতে পারি। তাহলে স্থির চাপে যেহেতু বলা আছে, আমরা লিখি আবার স্থির চাপে dW ইকুয়াল টু PdV। সুতরাং P ইকুয়াল টু DW বাই P না DV বের করে নিই, DV ইকুয়াল টু DW ডিভাইডেড বাই P। শিক্ষার্থীরা, আমি ওপরে প্রশ্নটা মুছে দিচ্ছি যেটা আমাদের জায়গা কম। তাহলে DV ইকুয়াল টু DW ডিভাইডেড বাই P। তো DW বাই P যদি ধরি 1200, DW মানে হলো 1200 বাই P হলো 5 × 10⁻², 5 × 10⁻² ইকুয়াল টু যা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অংশটা দেখে নিও, এটা মিটার কিউব। সুতরাং চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল টু V1 প্লাস DV, যা হয়তো মিটার কিউব। তোমরা এই অংশটা একটু করে নেওয়ার চেষ্টা করবো গাণিতিকভাবে। আমি গাণিতিকভাবে না করে একটু বেশি অঙ্ক করাবার জন্য আমি এইভাবে গ্যাপ রাখছি। তো আমার বিশ্বাস তোমরা এই হিসাবগুলো করতে পারো। অলরেডি তোমরা ভালো ভালো অঙ্কই করে আসছো, ক্লাসে যতটুকু তোমাদের অবস্থান দেখলাম পারবা। আমি এই পর্যায়ে ছেড়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। আমরা একটু দ্রুত করি যেন বেশি কিছু করতে পারি। আরেকটা অঙ্কে যাব প্রিয় শিক্ষার্থীরা। আমি প্রশ্নটা এবার প্রশ্ন নিচ থেকে লিখি, তোমরা ক্রমশ উপরের দিকে দেখার চেষ্টা করো। একটু সুইফট হলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, আমি প্রশ্নটা লেখার জন্য বসে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। একটি সিস্টেমের স্বাভাবিক চাপে, দেখো আমাদের ম্যাথ 2, একটি সিস্টেমে স্বাভাবিক চাপে 100 ডিগ্রি তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর 5 গ্রাম পানিকে বাষ্পে পরিণত করা হয়। 150 সেন্টিমিটার কিউব আয়তন পাওয়া গেল। উক্ত সিস্টেমের অবস্থা পরিবর্তন এবং অন্তঃশক্তির পরিবর্তন নির্ণয় করো। এই ক্ষেত্রে অবস্থা পরিবর্তনে সিস্টেমে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, সিস্টেমের অন্তঃস্থ শক্তি পরিবর্তন নির্ণয় করো।
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা আরেকবার দেখো। একটি সিস্টেমের স্বাভাবিক চাপে 100°C 5 গ্রাম পানি, তাহলে প্রথমেই আছে আমাদের হাতে 100°C 5 গ্রাম পানি, তাকে বাষ্পে পরিণত করা হচ্ছে। বাষ্পে পরিণত করার কারণে তার আয়তন পাওয়া গেল 150 সেন্টিমিটার কিউব। আমরা জানি না আদি আয়তন কত। তো পানির ক্ষেত্রে একটা বিষয় আমরা জানি, পানির ঘনত্ব জানা আছে, পানির ভর দেওয়া আছে, ঘনত্ব এবং ভর থেকে পানির আদি আয়তনটা আমরা বের করে নিতে পারবো। তো আমরা প্রথমেই যদি ওভাবে চিন্তা করি, এখানে m = 5 গ্রাম = 5 × 10⁻³ কেজি। রো আমরা মুখস্থ জানি, ঘনত্ব রো = 1000 kg/m³। সুতরাং আদি আয়তন V1 = রো = m/v, তাহলে V1 হবে m/ρ। এই অংশটা বের করে নিবে তোমরা। V1 পেয়ে যাচ্ছি, পরিণত করায় এত আয়তন পাওয়া গেল। তার মানে চূড়ান্ত আয়তন V2 আছে আমাদের হাতে। V2 = 150 cm3। এটা কিন্তু প্রিয় শিক্ষার্থী, এটা মিটার কিউবে হবে। 150 cm3 মানে হলো 150 × 10⁻6 মিটার কিউব। এই অংশটা তোমরা যেন 10⁻6 করে মিটার কিউবে নিয়ে আসতে হয়। তাহলে ওরা বলছে যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন লাগবে। আর স্বাভাবিক চাপ যেহেতু বলছে, মানে স্থির চাপ, তাহলে চাপটা আমরা লিখে নিই P = 1.0132 × 10⁵ প্যাসকেল। তোমরা চাপের, স্বাভাবিক চাপের এই অংশটা বিভিন্ন চাপ থেকে পেয়ে আসছো, এই জন্য আমরা বাড়তি কথা বললাম, মুখস্থ লিখে নিচ্ছি এটা চাপ। সেক্ষেত্রে দেখো, এখানে পানি যখন বাষ্পে পরিণত হবে, প্রিয় শিক্ষার্থী, 100°C পানি 100°C বাষ্পে যাবে। তাহলে পানি যখন বাষ্পে যাবে তখন শোষিত তাপ আমি একবারে লিখছি। এখানে শোষিত বলতে পানি যখন বাষ্পে রূপান্তরিত হচ্ছে, শোষিত তাপ dQ = mLV। তোমরা জানো LV মানে হলো বাষ্পীভবনের সুপ্ত তাপ 2.26 × 10⁶ J/kg। এটা তোমাদের মুখস্থ আছে। LV এর মান সম্ভবত না থাকলেও আমি দিচ্ছি, তোমরা মুখস্থ করে নিও, রিভিউ করার চেষ্টা করো। তাহলে আমরা এখানে একটা অংশ পাচ্ছি, এটা যদি মান বসাই তাহলে 5 × 10⁻³ × 2.26 × 10⁶ এত আমরা পাচ্ছি কি জুল, এত জুল পেলাম। আবার দেখো, যেহেতু অন্তঃশক্তি পরিবর্তন করবো মানে ডিইউ বের করবো, তাহলে ডিকিউ পেয়ে গেছি। ডিডাব্লিউর ক্ষেত্রে স্থির চাপ এবং আয়তনের পরিবর্তনও আছে আমাদের হাতে। তাহলে স্থির চাপে ডিডাব্লিউ = PdV। আচ্ছা, একটু আরেকটা লাইন লিখি, PdV = P × V2 - V1। প্রিয় শিক্ষার্থী, 1.013 × 32 × 10⁵ V2 হলো 150 × 10⁻6 - V1 বের করে নিবে। এখান থেকে V1টা বের করে নিবে, বসালে তুমি D2 এত জুল পাচ্ছ। তাহলে আমরা এখানে যদি ডিইউ বের করি, সুতরাং ডিইউ = DQ - DW। এই অংশটা যদি করি, তাহলে এখান থেকে ডিকিউর মান বসাবে, ডিডাব্লিউর মান বসিয়ে এই অঙ্কটা করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইতে, টেক্সট বইতে দেখবা এই সংক্রান্ত অনেক ম্যাথ দেওয়া আছে। আমি স্বল্প পরিসরে 2টা ম্যাথ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এই ম্যাথগুলো এভাবে হবে, অন্তঃশক্তি পরিবর্তন, বহির কাজ, এগুলো কিভাবে হয়, আর কখন ক্লাস ধরবো, কখন ম্যানেজ হবে, এইসবগুলো থাকলো। তোমরা বই থেকে মোটামুটি এগুলো সবগুলো টেক্সট বই থেকে করার চেষ্টা করবে। এবং যদি কোনো প্রবলেম হয়, তাহলে তোমাদের সাথে আমার সবাই পরিচিত, যে আমরা মেসেঞ্জারে বা ক্লাস থাকবে, সেখানে যদি নক করো, তাহলে আমি দেখে তোমাদের ওই প্রশ্নগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমি এই গত ক্লাসের পরে ম্যাথের পর আমরা বুঝছিলাম আমাদের তাপগতীয় পরিবর্তনটা আমরা একটু দেখাবার চেষ্টা করব। গত ক্লাসে তাপগতীয় পরিবর্তন
তাপগতীয় পরিবর্তন, আমরা 4 ধরনের তাপগতীয় পরিবর্তন পেয়েছিলাম। 1 নাম্বার হলো সমচাপ প্রক্রিয়া বা সমচাপ পরিবর্তন, সমচাপ প্রক্রিয়া বা সমচাপ পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, আমি অঙ্কটা মুছে দিচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। প্রথমে আসি আমরা সমচাপ পরিবর্তন। আমরা আগেই বলেছিলাম যে তাপগতীয় প্রক্রিয়ায় কৃতকাজের ক্ষেত্রে চাপ স্থির রেখে আয়তন এবং তাপমাত্রার পরিবর্তন ঘটানো হয়, ওই প্রক্রিয়াকে সমচাপীয় প্রক্রিয়া বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আবার একটু বোঝার চেষ্টা করো, যে তাপগতীয় প্রক্রিয়ায় কৃতকাজের ক্ষেত্রে আয়তন এবং তাপমাত্রার পরিবর্তন ঘটবে কিন্তু চাপ স্থির থাকবে, তাকে সমচাপীয় প্রক্রিয়া বলা হয়। তাপগতিবিদ্যা প্রথম সূত্রে আমরা DW = PdV লিখেছি, আসলে এই অংশটা সমচাপীয় প্রক্রিয়ার সমীকরণ। তো সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণত আমরা প্রথম সূত্র কিভাবে লিখব সেই অংশটা যদিও একবার লিখেছি, তারপর আমরা আবারও লিখে নিই। সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের পরিমাণটা কতটুকু হবে আমরা সে অংশটা একটু দেখাবার চেষ্টা করব। কীভাবে আমরা DW = PdV লিখি সে অংশটা একটু দেখাবার চেষ্টা করব। তো শুরুতেই একটা পিস্টনযুক্ত সিলিন্ডার নিয়ে আমরা কাল্পনিকভাবে ধরো একটা পিস্টনযুক্ত সিলিন্ডার, যেমন এই ধরনের একটা কুপরিবাহী পদার্থের পিস্টনযুক্ত একটা সিলিন্ডার বিবেচনা করি। ধরো এই একটা পিস্টনযুক্ত সিলিন্ডার, আমরা পিস্টনটাকে P দ্বারা লিখছি আর সিলিন্ডারটাকে C দ্বারা লিখলাম। ভিতরে ধরো অভ্যন্তরে কিছু গ্যাসীয় পদার্থ আছে। এখন গ্যাসীয় পদার্থ তোমার চাপ প্রদান করে সেটা তোমরা জানো। ধরো স্বাভাবিকভাবে গ্যাসীয় অবস্থা যে কোনো এক সময় তার আদি আয়তন হলো V1, অর্থাৎ এই অবস্থায় আছে। এখন এই অভ্যন্তরীণ গ্যাসের নিজস্ব চাপের কারণে সিলিন্ডারটি সাধারণত উপরের দিকে চলে যেতে চাইবে। ধরো যে কোনো এক পর্যায়ে সিলিন্ডারটি এখানে আসলো, অর্থাৎ সে অতি ক্ষুদ্র পরিমাণ আয়তন DV পরিমাণ বর্ধিত হয়ে সে এই অবস্থায় আসলো, যেখানে আমরা আয়তন পেলাম V2, অর্থাৎ V1 এবং V2 এর ডিফারেন্সটাই হলো ΔV বা DV। এবং এই ক্ষেত্রে আমরা সরণ ধরে নিচ্ছি, অর্থাৎ V1 থেকে V2-তে যেতে আমরা ধরে নিচ্ছি সরণ হলো Δx। প্রিয় শিক্ষার্থী, আবার দেখো, আমরা একটি পিস্টনযুক্ত কুপরিবাহী সিলিন্ডার চিন্তা করলাম, যে সিলিন্ডারের মধ্যে আবদ্ধ আছে গ্যাস এবং এই গ্যাসের আদি আয়তন V1 এবং কোনো এক সময় গ্যাসের স্থির চাপে, অর্থাৎ খুব ধীরে ধীরে আমরা যদি চাপ স্থির রেখে তাকে V2-তে স্থানান্তরিত করি, আবারও বলছি যেহেতু সমচাপীয় প্রক্রিয়া, চাপ স্থির রেখে তাকে যদি V2-তে স্থানান্তরিত করি তাহলে তার আয়তনের পরিবর্তন হবে V2 - V1, এটা হলো তার DV, আমরা DV আকারে দেখাচ্ছি। আর এই সময়ে V1 থেকে V2 আয়তনে যেতে তার সিলিন্ডারটি মনে করে dx পরিমাণ তার রৈখিক সরণ ঘটলো। আমি বলছি যে এই থেকে এই পর্যন্ত তার রৈখিক সরণ হলো Δx অথবা dx, Δxই ধরি আমরা। আচ্ছা, আর ধরো এই যে পিস্টন, সিলিন্ডারের পিস্টনটি, পিস্টনের ক্ষেত্রফল A, পিস্টনের ক্ষেত্রফল এ হলো পিস্টনের ক্ষেত্রফল। তাহলে আমরা একটু সংক্ষেপে যদি সামারি আকারে লিখি, A = পিস্টনের ক্ষেত্রফল, পিস্টনের ক্ষেত্রফল V1 প্রাথমিক চাপ, V2 প্রাথমিক আয়তন, V2 চূড়ান্ত আয়তন, V2 চূড়ান্ত আয়তন। সুতরাং ΔV মানে আয়তনের পরিবর্তন V2 - V1। এই সময়ে ধরে নিচ্ছি আমরা Δx আয়তন পরিবর্তনে গ্যাসের রৈখিক, গ্যাসের পিস্টনের রৈখিক সরণ, পিস্টনের
রৈখিক সরণ। যেহেতু পিস্টনের অভ্যন্তরে গ্যাস আছে, আমরা জানি গ্যাস সাধারণত চাপ প্রদান করে, আবার চাপের সংজ্ঞা হলো P = F/A। তো চাপের সংজ্ঞা যদি P = F/A হয়, দেখো চাপ P = F/A। F হলো চাপজনিত কারণে বল, এ হলো পিস্টনের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং চাপজনিত বল F = হবে PA। গ্যাসের অভ্যন্তরে চাপজনিত বলের পরিমাণ হলো F = PA। তো দেখো এই পরিমাণ বলের কারণেই মূলত পিস্টনটা ক্রমশ উপরের দিকে যাচ্ছে। তো আমরা যদি এইভাবে ভেবে নিই যে পিস্টনটা V1 আয়তন থেকে V2 আয়তনে গেল, তাহলে যেহেতু আয়তনে পরিবর্তন হচ্ছে, সেখানে কিছু যান্ত্রিক কাজ হচ্ছে। কী পরিমাণ যান্ত্রিক কাজ হচ্ছে সেটা যদি জানতে চাই, তাহলে আমরা সেই কাজের সংজ্ঞা যেতে পারি। কাজের সংজ্ঞা আমরা বলা হয় যে W = PdV। তো এখানে যেহেতু খুব ধীরে ধীরে স্থির চাপে আয়তনে পরিবর্তন dV হয়, সুতরাং তার ক্ষেত্রে সম্পাদিত কাজ, অর্থাৎ আমি ডিটেলস লিখলাম না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, V1 থেকে V2-তে যেতে মোট সম্পাদিত কাজ আমরা যেহেতু ক্ষুদ্র সরণ নিয়ে নিছি, সেক্ষেত্রে কাজ dW = P হলো স্থির চাপ, আর V বলতে ΔV, P × ΔV। তো তোমরা জানো ধ্রুব বলের ক্ষেত্রে সরাসরি এইভাবে লেখা যায়, P না, এখানে F × ΔV, বল × সরণ, কাজ = বল × সরণ। যেহেতু ধ্রুব বলের ক্ষেত্রে এই সমীকরণ লেখা যায়। এখন আমরা ধীরে ধীরে যদি এই পরিবর্তনটা করি, আয়তনের পরিবর্তন কিন্তু একবারে হবে না, সুতরাং সমগ্র সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা মোট কাজকে, অর্থাৎ V1 থেকে V2-তে নিতে মোট কাজকে W যদি ধরি, Wটা আসলে ইন্টিগ্রেশন অফ dW, আর এই ইন্টিগ্রেশন অফ dW-কে আমরা লিখতে পারি V1 থেকে V2, আর dW মানে হলো F × ΔX। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সম্পাদিত ΔW = V × ΔV, এটা ΔV না, ΔX, বল × সরণ ΔX, তাহলে F × ΔX হবে। তো F × ΔX যদি ধরি, F-কে লিখছি PA, তাহলে এই অংশটাকে আমরা ইন্টিগ্রেশন অফ V1 থেকে V2 PA ΔX। এখন দেখো PA হলো ক্ষেত্রফল, এবং ΔX-কে আমরা রৈখিক সরণ মানের দৈর্ঘ্য ধরে নিতে পারি। তাহলে ক্ষেত্রফল × দৈর্ঘ্য মানে হলো আয়তন। ফলে এই সমীকরণটাকে আমরা V1 থেকে V2 P × dV আকারে দেখাতে পারি। তো P × dV আকারে দেখার অর্থ হলো P ইন্টিগ্রেশন করলে তোমরা জানো dV মানে V আসবে, V লিখে আমরা এখান থেকে V1 V2, তো যদি থার্ড ব্র্যাকেট উঠিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি কি = P V2 - V1 = P dV। তাহলে W = P dV, এই অংশটাকেই বলা হয় সমচাপীয় প্রক্রিয়ায় কৃত কাজে রাশিমালা, সমচাপীয় প্রক্রিয়া কৃত কাজে রাশিমালা। তাহলে তাপগতীয় পরিবর্তনের আমাদের প্রথম পরিবর্তনটা ছিল স্থির চাপ প্রক্রিয়া বা সমচাপীয় প্রক্রিয়া। তো সমচাপীয় প্রক্রিয়ায় একটা সিস্টেম যে পরিমাণ কাজ সম্পাদন করে, সেই কাজ হলো W = P dV। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটু হালকাভাবে রিপিট করে যাচ্ছি। একটা পিস্টনযুক্ত সিলিন্ডার, যেখানে পিস্টনের ক্ষেত্রফল হলো A, ওই সিলিন্ডারে আবদ্ধ গ্যাস আছে। হঠাৎ আমরা ধরে নিই তার আদি আয়তন V1 থেকে সামান্য পরিমাণ খুব দ্রুত স্থির চাপে V2-তে পরিবর্তন হলো। ফলে চাপের সংজ্ঞা অনুযায়ী আমরা বলের সংজ্ঞা অনুযায়ী, চাপের সংজ্ঞা অনুযায়ী বলটা বের করে নিয়েছি, অথবা কাজের সংজ্ঞা অনুযায়ী চাপ থেকে বল × সরণ হয়ে গেছে, সেখান থেকে ইন্টিগ্রেশন করে পাচ্ছি dW = P dV। আমরা দুইটা ফর্মেটই মনে রাখার চেষ্টা করব, W = P × V2 - V1, অথবা dW = P dV। এই ছিল সমচাপী প্রক্রিয়াকৃত কাজ। আচ্ছা, সমচাপ প্রক্রিয়া, তাহলে প্রথম সূত্র যেটা আমরা অলরেডি লিখে ফেলছি, সমচাপ প্রক্রিয়ায় প্রথম সূত্র কী রূপে লিখে যাবে? সুতরাং সমচাপ
সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র dq ইকুয়াল টু du প্লাস dw বা dq ইকুয়াল টু du প্লাস pdv, dq ইকুয়াল টু du প্লাস pdv। এই পর্যন্ত আমরা তাপগতিবিদ্যার সমচাপ প্রক্রিয়া কৃতকাজ এবং সূত্রটা কিভাবে হয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা রূপ কীরকম হবে তা দেখাবার চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আসো সমচাপ প্রক্রিয়ায় প্রথম সূত্র কাজ দুটো দেখালাম। সমচাপ প্রক্রিয়ায় আয়তন কি এবং অর্থাৎ গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, সমচাপ প্রক্রিয়ার লেখচিত্র বুঝেছি। সিস্টেমে সমচাপ প্রক্রিয়ায় চলকের লেখচিত্র, চলকের বা তাপগতীয় স্থানাঙ্কের লেখচিত্র। সমচাপ প্রক্রিয়ায় আমরা সাধারণত যেহেতু চাপ স্থির রাখবো, সেক্ষেত্রে দেখো পি বনাম ভি যদি আমরা দেখি, ভি আর পি, অর্থাৎ এক্স অক্ষের দিকে যদি ভি বসাই, ওয়াই অক্ষের দিকে যদি পি বসাই, তাহলে দেখো যেহেতু সমচাপ, এর অর্থ হলো সিস্টেমের আয়তনে পরিবর্তন ঘটবে। সেটা যেভাবে হতে পারে, আর একটা যেহেতু চলক আছে তাপমাত্রা, যদি একটু তাপমাত্রা পরিবর্তন ঘটানো হয় আয়তনে পরিবর্তন ঘটবে। কিন্তু সমচাপ প্রক্রিয়ার শর্তানুযায়ী যেহেতু চাপ স্থির থাকবে, সুতরাং তার ক্ষেত্রে চাপের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটা ভি অক্ষের সমান্তরাল একটি রেখা পাবো। একই নিয়মে যদি আমরা টি আর পি চিন্তা করি, ধরো তাপমাত্রা টি আর এদিকে পি, এখানে একক প্যাসকেল, পি প্যাসকেল আর ভি মিটার কিউব। একই নিয়মে টি কেলভিন, পি প্যাসকেল। তাহলে দেখো আবারও যদি টি পরিবর্তন করি, তার আয়তন পরিবর্তন হবে। যেহেতু সমচাপ প্রক্রিয়া, চাপের কোনো পরিবর্তন হবে। দুই ক্ষেত্রেই ইহা ভি এবং টি দুই অক্ষের সমান্তরাল গ্রাফ পেপার পাওয়া যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ। আবার দেখো সমচাপীয় প্রক্রিয়ার পরে আমাদের দ্বিতীয় অংশ হলো সম-আয়তন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম-আয়তন প্রক্রিয়া যাওয়ার আগে আমরা একটু তার সংজ্ঞাটা দেখে নিই। সম-আয়তন প্রক্রিয়া সম-আয়তন প্রক্রিয়ার কথা আমরা বলেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তাপগতীয় পরিবর্তনের ফলে বা কাজ সম্পাদনের ক্ষেত্রে যদি তাপমাত্রা এবং চাপ পরিবর্তিত হয় কিন্তু আয়তনের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই প্রক্রিয়াকে বলা হয় সম-আয়তন প্রক্রিয়া। তো সম-আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণত ভি স্থির থাকে। যদি ভি স্থির থাকে তাহলে সম-আয়তন প্রক্রিয়ার কাজ কি হবে? দেখো, সম-আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সংজ্ঞার পরে আমরা লিখি সম-আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ, আমরা কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি আকারে জানি। কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। যেহেতু আয়তন স্থির, সেহেতু ডিভি ইকুয়াল টু 0, সুতরাং ডিডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু 0, এর অর্থ হলো 0, অর্থাৎ সম-আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ 0। সম-আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ 0। সেই ক্ষেত্রে শিক্ষার্থীবৃন্দ, সম-আয়তন প্রক্রিয়া কৃতকাজ 0, সেই ক্ষেত্রে আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখতে যাই, সুতরাং প্রথম সূত্রানুযায়ী ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ বা ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস
ডিডাব্লিউ যেহেতু শূন্য, ডি কিউ ইকুয়াল টু ডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু লক্ষ্য করো। সমায়তন প্রক্রিয়া যেহেতু কোনো কাজ থাকে না, কাজ শূন্য হয়, সেহেতু যতটুকু তাপশক্তি সরবরাহ করা হয় সমস্ত তাপশক্তিটা অভ্যন্তরীণ শক্তির কাজে ব্যয়িত হয়। তাহলে এখানে একটা অনুধাবনের জন্য নোট রাখবে যে সমায়তন প্রক্রিয়ায় সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তি পুরোটাই অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে ব্যয় হয়, এখানে বাহ্যিক কাজ সম্পাদিত হয় না। আবারও বলছি, সমায়তন প্রক্রিয়ায় সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তি সম্পূর্ণরূপে তার অন্তঃস্থ শক্তির পরিবর্তনের কাজে ব্যয়িত হয়। আর সর্বশেষ আমরা যদি সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেখাতে যাই, তাহলে সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সমায়তন প্রক্রিয়ার লেখচিত্র। যেহেতু ভি স্থির থাকবে, তাহলে আমরা এখানে যদি ভি মিটার কিউব দিয়ে এক্স অক্ষের দিকে যদি পি দিই, তাহলে যেহেতু ভি সমায়তন প্রক্রিয়া ভি স্থির থাকে, তাহলে এই অংশটা ভি একই থাকবে কিন্তু পি চেঞ্জ হবে। একই নিয়ম যে আমরা ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করতে যাই, ভি বনাম টি, ভি এর মানে কোনো পরিবর্তন হবে না। এই ছিল মোটামুটি সমায়তন প্রক্রিয়ার লেখচিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তাপগতীয় প্রক্রিয়া পড়লাম, প্রথম সূত্রের গাণিতিক সমস্যার সমাধান করলাম, প্রথম সূত্রের সাধারণ রূপ দেখলাম, এবং সমায়তন প্রক্রিয়া ও সমচাপের কৃতকাজ তাপগতিবিদ্যা প্রথম সূত্রের রূপ সব কিছু দেখলাম। আজকে এ পর্যন্ত রাখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমরা ভালো থেকো, আমাদের পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত তোমরা বাসায় একটু বইটা দেখে ভালোভাবে এই অংশটা পড়ে নেওয়ার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ।